আজকে নতুন একটা চ্যাপ্টার পড়াইনি, বল ও গতি। ঠিক আছে, বল ও গতি পড়তে গেলে প্রথমে যেটা আছে স্থিতি আর গতি কি। স্থিতি কাকে বলে? সময়ের সাথে পারিপার্শ্বিকের তুলনায় যে সমস্ত বস্তুগুলো অবস্থান পরিবর্তন করে না তাদের স্থির বস্তু বলে, আর এই স্থির বস্তুর এই ধর্মকে বলা হয় স্থিতি। ঠিক আছে, যেমন উদাহরণ ধর, এই চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, এগুলা কি সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে? করেনি। এগুলো হচ্ছে স্থির বস্তু, আর এই ধর্মকে বলা হয়, এই বস্তুগুলার ধর্মকে বলা হয় স্থিতি। গতি কাকে বলে? সময়ের সাথে পারিপার্শ্বিকের তুলনায় যে সমস্ত বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাদের গতিশীল বস্তু বলে, আর বস্তুর এই ধর্মকে বলা হয় গতি। যেরকম ধর একটা চলন্ত সাইকেল, চলন্ত গাড়ি, বাস, ট্রেন, চলন্ত সব, তাদের অবস্থাকে কি বলবো? গতি বলবো। আর সেই বস্তুগুলো হবে গতিশীল বস্তু। নির্দেশতন্ত্র কাকে বলে? যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ধারণ করা হয় তাকে নির্দেশতন্ত্র বলে। এখানের ক্ষেত্রে যেরকম ধর আমি চলন্ত বাস বা সাইকেলের কথা যদি বলি, তার গতিকে নির্ধারণ করে দিই। তার গতি নির্ধারণ করার জন্য আমার কারো না কারোর সাপেক্ষে তো নির্ধারণ করা হয়। এখানে পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্ধারণ করা হয়। তাহলে পরিপার্শ্ব মানে তার চারপাশে যেগুলো আছে, একটা বাড়ি ধর, তার পাশে আরেকটা বাড়ি আছে, একটা বাড়ির সাপেক্ষে আরেকটা বাড়ি কি হয়? সবসময় স্থির থাকে। তাহলে আমি এই বাড়ির সাপেক্ষে বা এই পরিবেশের সাপেক্ষে, গাছপালা যা কিছু আছে এর সাপেক্ষে সেই বস্তুটার আমি ধর্ম নির্ধারণ করে দিই, সেটা স্থির না গতিশীল। ঠিক আছে, তাহলে যার সাপেক্ষে করে দিই সেটা হবে নির্দেশতন্ত্র। ঠিক আছে, এবারে গতির কিছু ভাগ আছে। গতির ভাগ প্রধানত 5 প্রকার। আচ্ছা, গতির ভাগের আগে কিছু জিনিস আছে, যেমন ধর পরম গতি, পরম স্থিতি। পরম গতি বা চরম গতি বলা হয়। পরম গতি বা চরম গতি কি জিনিস? অর্থাৎ কোনো বস্তুর গতিশীলতা সব সময় সেটা গতিশীল। আমি যে কোনো যদি নির্দেশতন্ত্র যদি চেঞ্জ করি সবসময় সেটা গতিশীল পাবো, আর নির্দেশতন্ত্র চেঞ্জ করলে সবসময় একটা বস্তুর অবস্থাকে স্থির অবস্থায় পাবো, সেই অবস্থাটাই কইব চরম স্থিতি। এরকম চরম গতি বা চরম স্থিতি বলে কিছুই হয়নি। মহাবিশ্বের চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয়নি, সবই আপেক্ষিক। কিসের উপর নির্ভর করে? নির্দেশতন্ত্রের উপরে। যেরকম একটা উদাহরণ দিয়ে যদি বলা হয়, উদাহরণ কি হবে? ধর আমি ঘর বাড়িকে স্থির বলে মনে করে নিই, সেটা কার উপরে আছে? পৃথিবীর উপরে, ভূপৃষ্ঠের উপরে। এবারে যদি আমি পৃথিবীর বাইরে গিয়ে দেখি, পৃথিবীর বাইরে গিয়ে দেখলে ধর চাঁদে গিয়ে দেখছি, পৃথিবী তো নিজে গতিশীল, সূর্যের চারিদিকে ঘুরছে অথবা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আহ্নিক গতি, বার্ষিক গতি আছে। তাহলে যখন আহ্নিক গতি হয় তখন পৃথিবী যখন ঘুরে তার উপরে থাকা সব বস্তু নিয়েই তো ঘুরে, মানে ঘরটাও গতিশীল থাকবে তখন। অর্থাৎ আমি যখন ভূপৃষ্ঠে থাকবো তখন ভূপৃষ্ঠের সাপেক্ষে ঘর বাড়ি হচ্ছে স্থির, কিন্তু ভূপৃষ্ঠের উপরে মানে বাইরে যখন যাবো, ভূপৃষ্ঠের বাইরের দিকে যাবো, সেখান থেকে ঘর বাড়ি কি মনে হবে? গতি মনে হবে। অর্থাৎ কোনো কিছু বস্তু, যে কোনো কিছু বস্তুর যদি আমি স্থিতি গতি লক্ষ্য করি, সেটা চরম ভাবে স্থির বা চরম ভাবে গতিশীল এরকম কিছু পাবো না, সবই হবে আপেক্ষিক। নির্দেশতন্ত্র চেঞ্জ করলে তার ধর্ম চেঞ্জ হয়ে যাবে, নির্দেশতন্ত্র চেঞ্জ করলে ধর্ম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ চরম গতি বা চরম স্থিতি বলে কিছুই হয়নি, সবই আপেক্ষিক, নির্দেশতন্ত্রের উপরে নির্ভর করে। ঠিক আছে, এরপরে দেখ গতি 5 প্রকার ভাগ বলছি। আচ্ছা দেখ, গতির 5 প্রকারের ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে চলন গতি, তারপর আবর্ত গতি, এরপর মিশ্র গতি, পর্যায়বৃত্ত গতি, আর সরলরৈখিক দোলগতি বা সরল দোলগতি। চলন গতি আবার দু রকম হয়, রৈখিক বা সরল চলন গতি আর বক্র চলন গতি। অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর গতি যদি ধর একটা বস্তু, ঠিক আছে, আমি 3টা বিন্দু লিখছি এ বি সি, এটা একই সরলরেখা বরাবর যদি চলতে থাকে, ঠিক আছে, এ বি সি একই সরলরেখা যদি চলতে থাকে, এই 3টা বিন্দু সব সময় একই সরলরেখা বরাবর চলছে, তখন এই বস্তুর গতিকে বলবো সরল চলন গতি অথবা রৈখিক চলন গতি। এটা যদি বাঁকা পথে হয়, একটু যদি বাঁকাবাকি হয়,
তখন সেটা হয়ে যাবে বক্রচলন গতি। ঠিক আছে, তাহলে বক্রচলন গতিতে শুধু যে বিন্দুগুলোর গতিপথ যদি লক্ষ্য করা হয়, প্রতিটা বিন্দু কি হয়, একটু বাঁকাপথ হয়ে যায়, ঘুরে যায়। রৈখিক বা সরল মানে একদম সোজাসুজি সরলরেখায় যাবে। ঠিক আছে, আর আবর্ত গতি কাকে বলে? আবর্ত গতির আবার দুই রকম ভাগ আছে, ঘূর্ণন গতি আর বৃত্ত গতি। যেরকম ধর ঘূর্ণন গতির উদাহরণ লাট্টু। লাট্টু দেখছো তো? লাট্টু কি হয়, তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে লাট্টু। অথবা পৃথিবীর যদি আহ্নিক গতি দেখায়, আহ্নিক গতি হচ্ছে তার নিজের অক্ষের চারিদিকে পৃথিবী ঘুরতে থাকে, সেটা হবে ঘূর্ণন গতি। আর বৃত্ত গতি কি হবে? বৃত্তপথে ঘুরবে, পুরা বস্তুটা একটা বৃত্তপথে ঘুরবে। ধর আমি একটা যদি ঢিলে দড়ি বেঁধে যদি তাকে ঘোরাতে থাকি, সেই বস্তুটা মানে ঢিলটা একটা বৃত্তপথে ঘুরতে থাকবে, তাই তো? বৃত্তপথে ঘুরতে থাকবে, সেটা হবে একটা বৃত্তগতির উদাহরণ। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটা বৃত্তপথ অনুসরণ করে ঘটে, তখন তার সেই গতিকে বলবো বৃত্তগতি। পৃথিবীর বার্ষিক গতি, অ্যাকচুয়ালি পৃথিবী তার কক্ষপথ কিরকম হয়, উপবৃত্তাকার। কিন্তু আমি যদি ধরি এটা একটা বৃত্তাকার কক্ষপথ, তাহলে তার গতি কি হবে? পৃথিবীর বার্ষিক গতি একটা বৃত্তীয় গতি হবে, সেটা একটা আবর্ত গতি বা আবর্তন গতি। ঠিক আছে, আবর্তন গতির আবার দুটো ভাগ, ঘূর্ণন আর বৃত্তীয়, বুঝা গেল? তারপর মিশ্র গতি কি? চলন আর ঘূর্ণন একসাথে যদি ঘটে, তখন সেই গতির নাম হবে মিশ্র গতি। যেমন ধর সাইকেলের চাকা, সাইকেলের চাকা নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। যখন সাইকেল গতিশীল হয়, সাইকেলের চাকার গতি সে নিজে কি হয়, নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে সামনের দিকেও তো আগায়। একটা সরলরেখা বরাবর যদি আঘাতে থাকে, সেই গতিকে আমি কি বলবো? সরলরেখা হোক একটু বেঁকে গেলেও, কারণ বক্রচলন বা সরল চলন যে কোনো একটা চলন তো ঘটবে, অর্থাৎ চাকার চলনও ঘটবে এবং ঘূর্ণনও ঘটবে একসাথে, সেই গতিকে বলবো মিশ্র গতি। ঠিক আছে, যে কোনো গাড়ির যদি আমি চাকাকে লক্ষ্য করি, সেই গতি হবে মিশ্র গতি। তারপর পর্যায়বৃত্ত গতি, ধর ঘড়ির কাঁটা, ধর সেকেন্ডের কাঁটা ঘুরতে 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 আবার সেম জায়গায় আসে, এটা সময়ের ব্যবধানে 1 মিনিট পরে আবার সেম জায়গায় আসে। যদি মিনিটের কাঁটা দেখি 1 ঘন্টা পরে সেম জায়গায় আসে, ঘন্টার কাঁটা 12 ঘন্টা পরে এক জায়গায় আছে, আবার সেম ভাবে ঘুরতে থাকে। পর্যাবৃত্ত গতি তাকেই বলে একটা সময়ের ব্যবধানে একই পথ বরাবর বারবার যদি ঘুরতে থাকে একটা বস্তু, সেই গতিকে বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে পৃথিবীর আহ্নিক গতিও একটা পর্যাবৃত্তই গতি হবে। ঠিক আছে, আহ্নিক গতি হোক, বার্ষিক গতি হোক, সেগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর সরল দোল গতি হচ্ছে এই পর্যাবৃত্ত গতির মধ্যেই পড়ে। সরল দোল গতি হচ্ছে একটা সরলরেখা বরাবর বারবার যাওয়া আসা করবে। যেরকম ধর একটা স্প্রিং, স্প্রিংকে যদি আমি টেনে ছেড়ে দিই, স্প্রিংটা সংকুচিত হবে, প্রসারিত হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে। স্প্রিং এর আমি যদি যে প্রান্তটা ধরে টানছি, সেই প্রান্তকে যদি আমি কল্পনা করি, সেই প্রান্তটা বারবার যাওয়া আসা করবে না একই সরলরেখা বরাবর, সেটা হবে সরল দোল গতি। বা ঘড়ির পেন্ডুলাম বা যে কোনো একটা ঢিলকে আমি যদি বেঁধে কি করি, একটু টেনে ছেড়ে দিই, সে বারবার এরকম দুলতে থাকবে, তাই তো? আমি খুব কম টানতে হবে, কারণ এটা বক্রপথ না হয়ে যদি সরল রেখায় আনতে হয়, তাহলে আমাকে তাকে কম টানতে হবে, 4 ডিগ্রির থেকে কম। ঠিক আছে, তখন যে তার গতিটা দেখা দেবে, সেই গতিটা একটা সরল রেখায় বরাবর বারবার সময়ের সাপেক্ষে বারবার বারবার একই পথ বরাবর যা আসা করবে, সেটা হবে সরল দোল গতি। ঠিক আছে, এদের কিন্তু উদাহরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ জানলে তুই কি বলতে পারবি গতি সম্বন্ধে। আহ, প্রতিটা গতির একটা করে উদাহরণ যদি জানি, তাহলে গতি সম্বন্ধে আইডিয়া থাকবে যে এটা কি গতি, কিরকম, বুঝা গেল? এরপরে দেখ, এরপরে দেখ অতিক্রান্ত দূরত্ব আর সরণ। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য বা গতির দরুন মোট যে পথ অতিক্রম করে, সেই দূরত্বকে বলবো ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, ধর
প্রথমে একটা বস্তু এই অবস্থানে ছিল, সময়ের সাপেক্ষে সে তার এই পথ বরাবর ধর চলতে আছে, ঠিক আছে, চলতে চলতে বি পজিশনে পৌঁছেছে, একটা নির্দিষ্ট সময়ের পরে বি পজিশনে পৌঁছেছে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মোট যে পথটা অতিক্রম করছে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে তার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি জিনিস? নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলা হয়। অর্থাৎ এ থেকে বি তে গেছে, আমি যদি এ আর বি আমি যদি দিক একটা সরলরেখা দিয়ে যদি যোগ করি, তাহলে একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করে, তাই তো? অর্থাৎ এ থেকে বি এর একদম সরল রেখায় যে দূরত্ব, সেইটাই হবে ওই বস্তুটার সরণ, ঠিক আছে? নির্দিষ্ট দিকে যতটা তার অবস্থান পরিবর্তন করবে তাই বলবো সরণ। সবসময় মনে রাখবি সরণ অতিক্রান্ত দূরত্ব থেকে কম হয়, মানে কম হয়, ঠিক আছে? একই হতে পারে যদি তার তার যদি সরণ আর অতিক্রান্ত দূরত্ব, সে যদি অতিক্রম করে একটা সরলরেখা বরাবর, সে যদি সরলরেখা বরাবর অতিক্রম করে, তার অতিক্রান্ত দূরত্ব যা হবে সরণও তাই হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বাঁকা পথে ঘুরে ঘুরে যেতে হয়, ঠিক আছে? ধর এখান থেকে তুই সবং যাবি, এখান থেকে সবং তুই কি রাস্তা বরাবর বেঁকে 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 যেদিকে রাস্তা আছে সেই বরাবর যেতে হবে। তোর অতিক্রান্ত দূরত্ব হবে এখান থেকে সবংয়ের যে দূরত্ব, অর্থাৎ রাস্তা বরাবর মেপে দূরত্ব নির্ণয় করা 10 কিমি, তাহলে তোর অতিক্রান্ত দূরত্ব কত হবে? 10 কিমি। কিন্তু তোর সরণ অ্যাকচুয়ালি কি 10 কিমি হবে? হবে না। এই স্থান থেকে একদম সরল রেখায় যদি যোগ করো, সেটা কিছুটা হলেও কম, 7 কিমি হয়তো দাঁড়ালো, ঠিক আছে? তাহলে সেইটা হবে তোর সরণ। এবারে দেখ, সরণের একটা নির্দিষ্ট দিক আছে, একটা নির্দিষ্ট দিক আছে। প্রথম চ্যাপ্টারে বলেছিলাম কি যে যেসব রাশির, ভৌত রাশির নির্দিষ্ট দিক থাকে তাদেরকে বলা হয় ভেক্টর, আর যাদের নির্দিষ্ট দিক নেই তাদেরকে বলা হয় স্কেলার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, দুটাই হচ্ছে দৈর্ঘ্যকে নির্দেশ করে, দুটাই সমজাতীয় রাশি, ঠিক আছে? যদি মাত্রা দেখা হয়, এদের দুজনেরই মাত্রা কি হবে? মাত্রা দৈর্ঘ্যকে নির্দেশ করে, দৈর্ঘ্যের মাত্রা হয় এল, তাহলে সরণ আর সময় দুজনেরই মাত্রা হবে এল, বুঝা গেল? কিন্তু এটা হবে ভেক্টর, এটা হবে স্কেলার, ঠিক আছে? এর একক কি হবে? একক এসআইতে একক কি হবে? এসআইতে মিটার, আর সিজিএসে হবে সেন্টিমিটার, অর্থাৎ সেমি, ইংলিশে লিখলে এম, ঠিক আছে? আর এটাকে সিএম, সেমি, সেন্টিমিটার। এদের তাহলে মাত্রা হচ্ছে এল, একক হচ্ছে সেন্টিমিটার, আর সিজিএস একক হচ্ছে সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক হচ্ছে মিটার, ঠিক আছে? এরপরে দেখ, তাহলে দ্রুতি কাকে বলে? দেখ, দ্রুতি আর বেগ। দ্রুতি হচ্ছে কোন গতিশীল বস্তু প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে, অর্থাৎ দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগ কি জিনিস? কোন গতিশীল বস্তু প্রতি একক সময়ে ঘটিত সরণকে ওই বস্তুর বেগ বলে, অর্থাৎ বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। দুটাই, সরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটাই সমজাতীয় রাশি, আর বেগ আর দ্রুতি যদি মাত্রার যদি দেখা হয় এটাও সমজাতীয় রাশি মাত্রার দিক থেকে। কিন্তু দুটার মধ্যে তফাৎ কি? বেগের মধ্যে সরণ আছে, সরণ একটা ভেক্টর রাশি, অর্থাৎ নির্দিষ্ট দিকে, তাহলে বেগেরও একটা নির্দিষ্ট দিক থাকবে। বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এর জন্য কোনো নির্দিষ্ট দিক থাকে না, কিন্তু বেগের জন্য একটা নির্দিষ্ট দিক থাকে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধর 10 সেকেন্ডে 10 সেকেন্ডে কোন একটা বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার। 10 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার। তাহলে তার বেগ কত হবে? বেগ না, সরি, দ্রুতি। দ্রুতি কত হবে? 50/10, অর্থাৎ 5, ঠিক আছে? 5 এর একক হবে কি? মিটার পার সেকেন্ড। বেগের বেগের ক্ষেত্রে একই জিনিস, আমি এটাকে দূরত্ব না বলে, অতিক্রান্ত দূরত্ব না বলে যদি সরণ হিসাবে ধরি, 10 সেকেন্ডে ধর সরণ ঘটছে 40,
10 সেকেন্ডে সরণ কত ঘটছে? 40। 10 সেকেন্ডে 40 মিটার সরণ ঘটছে। তাহলে এর বেগ দাঁড়াবে 40/10 অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। বুঝা গেল? এই দুটার মাত্রা কি হবে? দুজনেরই মাত্রা একই। মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা উপরে সরণ অথবা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ উপরে দৈর্ঘ্যের মাত্রা, নিচে হবে সময়ের মাত্রা। সময়ের মাত্রা টি, তো দাঁড়াবে এল টি টু দি পাওয়ার, এর পাওয়ার কত আছে? 1, উপরে উঠলে কি হবে? -1, এল টি ইনভার্স বা এল টি টু দি পাওয়ার -1 এর মাত্রা। দুজনের একক কি একই? একক একক এসআই পদ্ধতিতে কি হবে? এসআই তে একক হবে মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ হবে সেমি পার সেকেন্ড। অথবা এটাকে এরকম ভাবে লেখা যায় মিটার সেকেন্ড ইনভার্স আর সেমি ইনটু সেকেন্ড ইনভার্স। বুঝা গেল? এর একক এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড, আর কারণ উপরে দৈর্ঘ্যের একক, নিচে সময়ের একক। ঠিক আছে? তাহলে দ্রুতি আর বেগের মধ্যে যদি পার্থক্য বলতে হয়, প্রথমে তো আমি সংজ্ঞাই দিতে পারি পার্থক্য। প্রথম পয়েন্ট হিসেবে কি দিতে পারি? সংজ্ঞা। তারপর বলতে পারি দ্রুতি হচ্ছে কি একটা স্কেলার রাশি, আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে থাকে, দিকে বেগকে মাপতে হয়। আর কি? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যেও পার্থক্য পয়েন্টে কি লিখবি যদি পার্থক্য থাকে? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোর স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, দুটার সংজ্ঞা দিতে হবে। আর একটা জিনিস দেখাই, ধর একটা বস্তু গতিশীল হয়ে দিয়ে আবার সেম পজিশনে এসে থামছে। ঠিক আছে? যেই পজিশনে থেকে স্টার্ট করছিল গতি, সেই পজিশনে আবার শেষ করছে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? যে পথটা অতিক্রম করছে সেটা হবে তার অতিক্রান্ত দূরত্ব। তার একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা ধর 10 মিটার। 10 মিটার ঘুরে 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 সেম জায়গায় এসে থামছে। এখানে সরণ কত হবে? সরণ তার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান দুটোই একই। এখানে সরণ কত হবে? 0। অর্থাৎ সরণের মান 0 হতে পারে। সরণের মান কোনো গতিশীল বস্তুর, গতিশীল মানেই সে স্থান পরিবর্তন করবে। স্থান পরিবর্তন করা সত্ত্বেও তার সরণের মান 0 হতে পারে, অর্থাৎ 0 হওয়া সম্ভব। সরণের মান 0 হওয়া সম্ভব, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান 0 কখনোই হয়নি। গতিশীল বস্তু মানে স্থান পরিবর্তন করবে, যতটা স্থান পরিবর্তন করবে সেইটাই হবে তার অতিক্রান্ত দূরত্ব। এটা নির্দিষ্ট দিকে হয়নি না, যার জন্য এই মোট যে দূরত্বটা অতিক্রম করে সেটা হবে তার অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সরণের মান এখানে 0। সেরকম বেগের ক্ষেত্রেও এরকম যদি গতি থাকে কোনো বস্তু, এরকম গতি থাকলে মানে এরকম স্পিডে যদি যায়, তাহলে আমার এখানে দ্রুতি কি করে বার করব? ধরো এখানটা 2 সেকেন্ড টাইম লাগছে, তাহলে দ্রুতি দাঁড়াবে 10/2 মানে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে যদি আমি বেগ বার করতে চাই, বেগের মান কি হবে? 0 হবে, কারণ এখানে সরণ কত? 0। সেরকম আরেকটা বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য আরেকটা পয়েন্ট আছে, যে গড় বেগ বলতে পারবো, এটা গড় বেগ, কারণ মোট সরণ। গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়, বা সময়, মোট সময়। তাহলে এর ক্ষেত্রে গড় বেগ কত হবে? 0, কারণ মোট সরণ কত? 0। তো আমি যদি এখান থেকে এই পজিশনে নিই তখন তো একটা সরণ থাকবে, এই পজিশনে নিলে তখন একটা সরণ থাকবে। আমার মোট সরণ বলতে এরকম অনেকগুলো সরণ ঘটে ঘটে লাস্ট অব্দি সেম জায়গায় থামছে, মানে মোট সরণ কত? 0। মোট সরণ যখন 0 তখন তার গড় বেগ কত হবে? 0। কিন্তু দ্রুতি 0 হবে না। এটা একটা পার্থক্যের পয়েন্ট। বুঝা গেল? এরপরে দেখ ত্বরণ। ত্বরণ হচ্ছে কোন গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার বলতে, ধর একটা উদাহরণ দিচ্ছি, ধর একটা গতিশীল বস্তু আছে, ঠিক আছে? এই পজিশনে তার বেগ কত? এটা ধর 5 মিটার পার সেকেন্ড।
আর এই পজিশনে বস্তুর বেগ দাঁড়িয়েছে কত, ধর প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ 10 মিটার পার সেকেন্ড। আর এই বেগ বৃদ্ধি হতে মানে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে যেতে তার টাইম কত লাগছে, এই পজিশনের জন্য টাইম কত লাগছে, ধর 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে বেগ বৃদ্ধি কত হবে, বেগ বৃদ্ধি মানে বাড়ছে কত, 10 থেকে 5 বাদ, 10 থেকে 5 বাদ মানে কত, 5 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ বৃদ্ধি। অর্থাৎ এখানে ত্বরণকে হচ্ছে অ্যাসেলারেশন এ হিসাবে লেখা হয়। এ সমান কি হবে, 10 - 5 বাই প্রতি একক সময়ে কত মানে 5 দিয়ে ভাগ করতে হবে। হার অর্থাৎ সময় দিয়ে ভাগ, হার মানে প্রতি একক সময়। তো আমি এখানে লিখতেই পারি বেগ বৃদ্ধির হারের জায়গায় আমি লিখতে পারি যে কোন গতিশীল বস্তুর একক সময়ে যতটা বেগ বৃদ্ধি পায় সেই পরিমাণটাকে বলবো আমি ত্বরণ। একক সময় 1 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে কতটা বৃদ্ধি পেয়েছে, 5। 1 সেকেন্ডে কত হবে, 5/5 মানে কত, 1। তাহলে ত্বরণ দাঁড়াবে 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের, তারপরে আরেকটা সেকেন্ড নিচে আছে মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ত্বরণের মাত্রা কি হয়, ত্বরণের মাত্রা দেখ, মাত্রা হচ্ছে উপরে কি আছে বেগ, বেগ বৃদ্ধি মানে সেটাও তো একটা বেগ, বেগের মাত্রা হয় l t⁻⁻1, নিচে কত আছে t, এই t⁻⁻, আর এখানে t⁻1, এটা যখন উপরে উঠবে কি হবে, এটা দাঁড়াবে l t⁻⁻1, এটাও মাইনাস হয়ে যাবে, বা আমি এটাকে যদি আমি ভাগ হিসাবে দেখি এটা বিয়োগ হয়, তাই তো, এর পাওয়ার বিয়োগ হয় অর্থাৎ -1, উপরে উঠলেও -1 -1 যোগ হবে l t⁻2 -1 -2, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এর একক এসআই পদ্ধতিতে একক হবে কি, এসআই পদ্ধতিতে একক মিটার পার সেকেন্ড স্কয়ার, বা লিখতে পারি মিটার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। আর সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড স্কয়ার অথবা সেমি ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -2। বুঝা গেল, ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগ বাড়লে তখন ত্বরণ ঘটে, বেগ বাড়লে। একই রকম ভাবে বেগ কমলে কি ঘটে, মন্দন। তাহলে মন্দন হচ্ছে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, মন্দন সমান বেগ হ্রাস বাই, তাহলে মন্দন কি জিনিস, কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, মন্দন সমান বেগ হ্রাস বাই সময়। বেগ হ্রাস মানে ধর কোন একটা গাড়ি গতিশীল ছিল, সে ব্রেক মারছে, ব্রেক ব্রেক মারলে কি হবে, পরপর পরপর স্পিড কমবে। ধর প্রথমের স্পিড কত ছিল, 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তারপরে স্পিড দাঁড়াইছে কত, 30 মিটার পার সেকেন্ড, এতে টাইম লাগছে ধর 5 সেকেন্ড। তাহলে তার প্রাথমিক বেগ বেশি হতে হবে, বেগ হ্রাস মানে কি, প্রাথমিক বেগ বেশি, প্রথমে বেগ বেশি, তারপরে বেগ কম, বেগ হ্রাস। তাহলে এটাও সেম, এটা বেগ কতটা হ্রাস হচ্ছে, 50 থেকে 30 বাদ বাই 5, ঠিক আছে, 50 থেকে 30 বাদ গেলে 20, 20/5 অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর মন্দন কত হলো, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝা গেল, কোন গাড়ি যখন ব্রেক মানে গাড়ি দিয়ে উদাহরণ, গাড়ি হচ্ছে গতিশীল বস্তু, গাড়ি যখন ব্রেক কষে তখন কি হয়, তার মন্দন হয় অর্থাৎ বেগ হ্রাস পায়। ঠিক আছে, মন্দন ত্বরণেরই মতো, এর মাত্রা ত্বরণের মাত্রার সঙ্গে অভিন্ন, একই হবে, কি হবে l t⁻⁻2, একক কি হবে, এককও একই, এসআইতে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সিজিএস এ সেমি পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, আরেকটা জিনিস, মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ, এখানেই দেখিয়ে দিচ্ছি কিভাবে মন্দনকে কেন ঋণাত্মক ত্বরণ বলা হয়।
আচ্ছা, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়, তাই তো? বেগ বৃদ্ধি। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে যদি লক্ষ্য করা হয়, ত্বরণ, আচ্ছা, বেগ হ্রাস হচ্ছে কি? বেগ হ্রাস আর বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধি যখন পাবে, বেগ বৃদ্ধি পেলে তখন বেগের পার্থক্য অর্থাৎ পরিবর্তনকে আমি যদি মেজার করতে চাই, সেটা হবে অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ। আর বেগ হ্রাসের ক্ষেত্রে, বেগ হ্রাস যদি মাপতে চাই, তখন আমাকে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ বাদ দিতে হবে, তাই তো? বেগ বৃদ্ধির সময় অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বাদ, আর বেগ হ্রাসের সময় প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগ বাদ। তাহলে মন্দনের জায়গায় আমি লিখবো কি? মন্দন সমান প্রাথমিক বেগ বিযুক্ত অন্তিম বেগ বাই সময়। এটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটা উল্টে যাবে, এটা প্লাসে হবে, এটা মাইনাসে। তাহলে অন্তিম বেগ বিযুক্ত প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বাদ বাই সময়, এটাকে আমি কি বলবি? এটা আমি কি বলবো? যে ত্বরণ। এটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ মন্দন সমান কি হবে? মাইনাস অফ ত্বরণ। মন্দন সমান কি হবে? মাইনাস অফ ত্বরণ, অর্থাৎ মাইনাস এ বা মাইনাস অফ ত্বরণ। এই জন্য মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। বুঝা গেল? আচ্ছা, পরের দিন পরেরটা আলোচনা হবে। ঠিক আছে।